আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে, আমি তো প্রথমত রাজনৈতিক দল মনে করি না, সেটা অন্য একটা যাব। আমি মনে করি যে সবগুলো রাজনৈতিক দলের ভেতরে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আসলে লুটপাটটা করার জন্যই রাজনীতিটা করে, জেনে বুঝে সেটাকে আসলে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আরেক ধরনের মানুষ হয় পরিস্থিতি অনুযায়ী বাধ্য হয়ে ওখানে আশ্রয় নেয়, কিংবা কেউ আসলে ওইটার মাধ্যমেই এই পরিস্থিতির পরিবর্তন করতে পারবে এরকম বিশ্বাস থেকেও যায়, গিয়ে সেখানে প্রতারিত হয়, কতগুলি সম্পর্কের মধ্যে জড়ায়, তার চাইতে ভালো কোনো জায়গায় সে আশা করে আজকে ছেড়ে আসলে কালকে এর চাইতে ভালো কিছু হয়ে যাবে এরকম বিশ্বাস করতে পারে না, আস্থা রাখতে পারে না, এরকম মানুষের থাকে। তার মানে রাজনৈতিক দলগুলির মধ্যে আমি বলি যে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে জালিম আছে, জুলুমের পক্ষের লোক আছে, মজলুম আছে, এবং এই মজলুমদের পক্ষের লোক আছে। তাহলে এইখানে যদি 3টা 4টা 5টা রাজনৈতিক দল কাছাকাছি আসতে পারে, তাইলে ওই রকম রাজনৈতিক দলগুলির মধ্যে আমরা চাপ তৈরি করতে পারি যে আসলে এই মুহূর্তে থেকে শুরু করতে হবে। মুশতাক ভাই খুব ঠিক করে বলছে যে নতুন বন্দোবস্ত তো আসলে আলোচনা করে হয় না। নতুন বন্দোবস্ত তো একটা বন্দোবস্ত আরেকটা বন্দোবস্তকে পরাজিত করে হয়। কিন্তু যখন ধরেন আপনার পরাজিত করার মতো শক্তি নাই, নতুন বন্দোবস্ত আপনি কালকে চাইলেই শুরু করতে পারবেন না। আমাদের উদাহরণ দিই, আমরা ধরুন 10-12 বছর ধরে যে মঞ্জু আমাকে প্রায় সবসময় বলে না যে এই কাজটা করার জন্য আমার একটা দোষ আছে, যে সংস্কার নিয়ে যারা আমরা ধরেন 12 বছর 13 বছর থেকে প্রকাশ্য কাজ করতেছি। আমাদের প্রথম পাবলিকেশন হচ্ছে 2013 সালে, বাংলাদেশের সংবিধানের পর্যালোচনা দিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা প্রাতিষ্ঠানিকভাবে শুরু করছি। তো সেই পর্যালোচনা করতে গিয়ে বলছিলাম যে 72-এর সংবিধানটার ভিতরে এটার যে ক্ষমতা কাঠামো, এই ক্ষমতা কাঠামোটা হচ্ছে স্বৈরাচারী, স্বৈরতান্ত্রিক। এটা আসলে স্বৈরতন্ত্রের জন্ম দেয়। এখন যদি বলেন যে মঞ্জু যেরকম বলে যে সংবিধানের কোথায় লেখা আছে এরকম না, সংবিধানটা এত সহজভাবে লেখা নাই, কিন্তু সংবিধানের ক্ষমতা কাঠামোটা এরকম করে সাজানো আছে যে মঞ্জুকেও যদি তুলে দিয়ে গিয়ে ওইখানে ছেড়ে দেওয়া হইতো, তাইলে আসলে এটার বিচার করার কোনো ব্যবস্থা আসলে থাকে না। এরকম একটা কাঠামো, ক্ষমতার কাঠামোটা এমনভাবেই সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল যে শেখ হাসিনা বারবার বলতে পারতো যে আমি সাংবিধানিকভাবে নির্বাচন করব, আমি নির্বাচন করবো। উবায়দুল কাদের বলতো সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচন হবে, কারণ এই পদ্ধতিটা এরকম, সাংবিধানিক পদ্ধতিটা এরকম যে ক্ষমতায় থেকেই নির্বাচন করা, এবং ক্ষমতায় থেকে নির্বাচন করা গেলে বাংলাদেশের ক্ষমতা কাঠামো এরকম যে এই ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করা যায় যে যে ক্ষমতায় আছে সে যদি নিজে ইচ্ছা প্রকাশ না করে যে আমি এইবারে নির্বাচনে হারবো, তাহলে তাকে আর হারানো যায়। এই যে ক্ষমতা কাঠামো, এই যে নির্বাচন ব্যবস্থা সংবিধানের ভেতরে ছিল, এটা সাধারণভাবে পড়লে আসলে মনে হয়। এই জন্য মঞ্জু এখনো বলে, এবং এগুলি পপুলার, মনে হয় কোথায় লেখা আছে, কোথাও লেখা নাই। কিন্তু লেখা নাই যে জায়গাটা, এখানে ফাঁকগুলির মধ্যে এই ক্ষমতাটা বসানো আছে। এটা আমরা 13 সালে পর্যালোচনা করে দেখাইছিলাম যে এই ক্ষমতা কাঠামোটা এরকম। কথাটা বলছি এই জন্য যে এইটা হচ্ছে একটা ঘটনা যে রাজনীতিবিদদেরকে আসলে ভাবতে হয়, ধরেন কালকে নির্বাচন করতে হবে অথবা করতে হবে না, গণভোট করতে হবে অথবা হবে না, সংস্কার করতে হবে অথবা হবে না, তাইলে আসলে কোন জায়গাগুলি মানুষে কোনটা করবে এবং কোনটা না করলে আসলে দেশ কালকে বিপদে পড়বে। এবং দেশ কালকে বিপদে পড়লে সে যে পরিকল্পনা করে, সে যে জন্য আসলে স্বতঃপ্রণোদিত হয়ে এইখানে জীবন দেওয়ার জন্য, জীবন বিলিয়ে দেওয়ার জন্য এই যে রাজনীতির কঠিন এবং দুর্নামের জায়গাটাকে সে বাইচে নিচ্ছে, এত মূল্য দিয়ে তার কোথাও দুর্নাম কিনতে হয় না। বাংলাদেশে যারা রাজনীতি করে তার মধ্যে দুই ধরনের লোক আছে, কারো কারো দুর্নাম হইতেই পারে, কিন্তু যারা দুর্নাম করার কাজ করে না তারাও তো এই দুর্নাম থেকে আসলে মুক্ত হইতে পারে না। তো যারা স্বতঃপ্রণোদিত ভাবে চরম মূল্য দিয়ে, অবিশ্বাস্য দাম দিয়ে যারা আসলে দুর্নামের পথটাকে কিনে দুর্নামের পথে যে নামে, তার সামনে আসলে কতগুলো মুহূর্তের প্রশ্ন থাকে।